এই যে দুর্নীতি হয়েছিল, এই দুর্নীতির খবর মমতা ব্যানার্জি জানতেন এবং মমতা ব্যানার্জির জ্ঞাতসারেই এসব হয়েছিল। পার্থ, মুকুল এদের নাম তো উঠে আসছে, কিন্তু এমন কি মেঘের পেছনে কোনো মেঘনাদ আছেন যে যার নামটা অন্ধকারে রয়েছে, এখনো পর্যন্ত আসছেন, অথচ সব থেকে বেশি এতে লাভবান তিনি হয়েছেন? এই স্কুল সার্ভিস কমিশন আমি মনে করি চেষ্টা করলে চাল থেকে কাঁকড় বেছে দিতেই পারত। শান্তা দত্তকে আমি অভিনন্দন জানাবো যে তার মেরুদণ্ডটা সোজা আছে এবং মেরুদণ্ডটা আছে। তৃণমূলের বিসর্জন হতে যাচ্ছে, ওনাকেই তো গ্রেপ্তার করা উচিত, মমতা ব্যানার্জিকে। দেখুন, চাপ না নিতে না পেরে ইস্তফা দিয়েছিলেন, এটা আমি শুনেছি এর আগেও, এবং সেই সময় অনেকেই হয়তো আশা করেছিলেন যে মমতা ব্যানার্জি হয়তো ওনার পক্ষে দাঁড়িয়ে ওনাকে স্কুল সার্ভিস কমিশন ছাড়তে দেবেন না, কিন্তু ঘটনাটা ঘটে তার ঠিক উল্টো। তো সেই জন্যে যেটা এখান থেকে আন্দাজ করা যায়, অনেকটাই আন্দাজ করা যায়, সেটা হচ্ছে যে আপনার এই যে দুর্নীতি হয়েছিল, এই দুর্নীতির খবর মমতা ব্যানার্জি জানতেন এবং মমতা ব্যানার্জির জ্ঞাতসারেই এসব হয়েছিল, এবং মমতা ব্যানার্জি যদি না বলতেন তাহলে এই দুর্নীতি হতো না। মমতা ব্যানার্জি হওয়ার সমর্থন জানিয়েছিলেন, বা এটা তারও মস্তিষ্ক প্রসূত হতে পারে। আর তিনি মানে এই বিষয়ে যেটা সবথেকে বেশি সেন্সেশন ক্রিয়েট করেছে যে নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের নাম তো আগে থেকেই পাওয়া যাচ্ছিল, কিন্তু এবার মুকুল রায়ের নামও উঠে আসছে। তার কারণ এর আগে কিন্তু নিয়োগ দুর্নীতিতে কোনোভাবেই মুকুল রায়ের নামটা কোনো জায়গাতে ওঠেনি, কিন্তু সেখানে বারবার না, আর পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে মুকুল রায়ের নাম উঠে আসাটাও কিন্তু যথেষ্ট প্রশ্নের মুখে ফেলছে সাধারণ মানুষকে। না, সাধারণ মানুষ এই প্রশ্নটা নিয়ে নিশ্চয়ই নাড়াচাড়া করছেন, তবে এটা তো বোঝাই যায় যে সেই সময় মুকুল রায় একজন প্রধান নেতা ছিলেন তৃণমূলের, পার্থ চ্যাটার্জি ছাড়াও। এবং মুকুল রায় সেখান থেকে সেই যে টাকা পার্থ চ্যাটার্জি ওখান থেকে যে টাকা রোজগার করছিলেন ওই দুর্নীতি করে, সেখানে মুকুল রায় খামচা মারবেন না এটা বিশ্বাস করা মুশকিল, কারণ এরা তো সবাই দুর্নীতিগ্রস্ত, চোর ছ্যাঁচোর। সুতরাং মুকুল রায়ের নাম চলে আসা খুব আশ্চর্যের কিছু নয়। এত বড় একটা দুর্নীতি চলছে, এত বড় মানে টাকা নেওয়ানেওয়ির ব্যাপার চলছে, সেখানে দাঁড়িয়ে পার্থ, মুকুল এদের নাম তো উঠে আসছে, কিন্তু এমন কি মেঘের পেছনে কোনো মেঘনাদ আছেন যে যার নামটা অন্ধকারে রয়েছে, এখনো পর্যন্ত আসছেন, অথচ সব থেকে বেশি এতে লাভবান তিনি হয়েছেন? এই তো মমতা ব্যানার্জি। তিনি ব্যক্তিগতভাবে লাভবান হয়েছেন কিনা আমি জানি না, কিন্তু দুর্নীতিটা করিয়েছেন মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি সমর্থন না থাকলে এই দুর্নীতি হয় নাকি? উনি কি এখান থেকে হাত ধুয়ে ফেলতে পারেন যে আমি কিছু জানি না? ওনাকেই তো গ্রেপ্তার করা উচিত, মমতা ব্যানার্জিকে। নিয়োগ মামলায় যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে এসছে, এসএসসির প্রাক্তন চেয়ারম্যান কিন্তু বলছেন যে প্রাক্তন চেয়ারম্যানের কাছ থেকে সিবিআই আদালত কিন্তু জানতে চেয়েছিল যে কার নির্দেশে এই পদে এসেছিলেন, তাতে তিনি মুখ্যমন্ত্রীর নাম বলেছেন যে তিনি মুখ্যমন্ত্রীর নির্দেশেই এই পদের দায়িত্বভার নিয়েছেন, এবং তাতে আপত্তি তুলেছেন পার্থর আইনজীবী। তিনি বলছেন যে মুখ্যমন্ত্রীর নাম এই মামলায় টানাটা উচিত নয়। কেন, ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়বে সেই জন্যে? কেন মুখ্যমন্ত্রীর নাম টানা যাবে না? মুখ্যমন্ত্রী তো সার্বিকভাবেই দায়িত্বে আছেন, তিনি তো এই মন্ত্রিসভার সবচেয়ে ওপরের, প্রাইমাস ইন্টার পেয়ার্স বলা হয় মুখ্যমন্ত্রীকে, সবাই সমান, তারই মধ্যে মুখ্য হচ্ছেন মুখ্যমন্ত্রী। তো তিনি জানবেন না এটা হতে পারে নাকি? এবং তার নাম আসবে না, আনা যাবে না? যত আষাঢ়ে গপ্প বানানোর চেষ্টা করছে যে মুখ্যমন্ত্রীর নাম আনা যাবে না। কেন মুখ্যমন্ত্রী কোথাকার কে যে তার নামটা আনা যাবে না? যদি দেখা যায় যে দুর্নীতি যা হয়েছে ওনার সময়ই হয়েছে, এবং তাই তো দেখা যাচ্ছে, এবং ওনার কনসেন্ট ছাড়া এসব দুর্নীতি হতেই পারে না। পার্থ হোক মুকুল হোক, এটা মমতা না জানলে এটা হতে পারে না। তো চিত্তরঞ্জনবাবু এটাও দাবি করছেন যে শুধু মন্ত্রীরা নয়, মন্ত্রীদের গাড়ির ড্রাইভারদেরকে দিয়ে পর্যন্ত তালিকা পাঠানো হতো বিভিন্ন লোকজনের, যাতে তাদেরকে এই নিয়োগ দুর্নীতি মামলায় তাদের নামটা ঢোকানো যায়। সে আমি বলতে পারবো না, চিত্তবাবুর কাছে কারা নাম নিয়ে আসতেন না আসতেন সেসব চিত্তবাবুই ভালো জানেন। কিন্তু দুর্নীতি যে হয়েছে, এবং এই যে পার্থ মুকুল এরা সব যে দুর্নীতির মাথা, এবং মমতা ব্যানার্জি তার সবচেয়ে বড় মাথা,
এ বিষয়ে আজকে মানুষের মনে আর কোনো সন্দেহ নেই। স্যার এই প্রসঙ্গে আরেকটা প্রশ্ন করব যে এই যে নিয়োগ দুর্নীতি এটা কি 2016 থেকেই নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মানে তৃণমূল সরকার যে 2011 সালে এলো ক্ষমতায় সেই সময় থেকে এই নিয়োগ দুর্নীতি মামলা শুরু হয়েছে? না, 2016 থেকেই আমার মনে হয় শুরু হয়েছে, কারণ তার আগের তো কোনো দুর্নীতির হদিশ আমরা পাচ্ছি না, দেখতে পাচ্ছি না। 2016-র পর থেকেই যা সব দেখতে পাচ্ছি, মামলা সেগুলো প্রমাণ হয়ে যাচ্ছে। সুতরাং আমি বলতে পারি, আমার ধারণা এবং আমার মত যে 2016 থেকে এগুলো শুরু হয়েছে, তার আগে ছিল না। স্যার এসএসসি তো একটা স্বশাসিত সংস্থা, তাহলে সেক্ষেত্রে তাদের ওপরে এত প্রেশার আসতো এবং তারা সেই প্রেশার নিয়ে তাদেরকে সেটা করতে, দুর্নীতিগুলো করতে বাধ্য হতে হতো, এটা একটা অদ্ভুত যুক্তি নয় কি? দেখুন, এই স্বশাসিত ব্যাপারটা এটার নামেই। এখানে কে বসেছেন? তৃণমূলের একজন নেতা, তিনি তখন ছিলেন চিত্তবাবু, তিনি তৃণমূলের নেতা ছিলেন, শিক্ষা জগতের নেতা ছিলেন। কে তাকে বসিয়েছেন? মমতা ব্যানার্জি বসিয়েছেন, তৃণমূলের সবচেয়ে বড় নেতা এবং রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি কার আন্ডারে কাজ করছেন? শিক্ষা দপ্তরের আন্ডারে। শিক্ষামন্ত্রীকে সেই সময় ব্রাত্য বসু, যে সময় চিত্তবাবু ছিলেন, সে সময় পার্থ চ্যাটার্জি শিক্ষামন্ত্রী ছিলেন না। সুতরাং এই যে কটা সিচুয়েশনের মধ্যে দিয়ে একজন চেয়ারম্যান যাচ্ছেন একটা অথরিটির, সেই অথরিটিকে যতই বলা হোক যে এটা স্বশাসিত, আসলে সেটা স্বশাসিত থাকে না। প্রকৃতপক্ষে সেটা সরকারের ধামাধরা হয়ে যায়। স্যার চাল এবং কাঁকড় এই দুটোকে আলাদা করা গেল না কেন? কারণ আপনি যখন বিচারপতি ছিলেন সে সময় আপনি চাল এবং কাঁকড়কে আলাদা করে দিয়েছিলেন, আর যেটা মানলে এতগুলো মানুষের চাকরি যেত না। এখন এসএসসি কি ইচ্ছে করলে সেটা করতে পারতো না, নাকি ইচ্ছে করেই করলো না? কারণ যোগ্য হওয়া সত্ত্বেও যে সমস্ত শিক্ষকরা ছিলেন, যাদের মানে যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছিলেন, তাদেরকে বাধ্য হয়ে আবারও নতুন করে চাকরির পরীক্ষায় বসতে হলো যে, এবং এই পরীক্ষায় বসার পরে তারা আদৌ আবার নতুন করে চাকরি পাবেন কিনা সেটাও তো এখনও কেউ জানে না। হ্যাঁ, এটাই তো সবচেয়ে বড় অনিশ্চয়তা, যে যারা চাকরি পেয়েছিলেন সৎভাবে তাদের চাকরিটাও চলে গেছে। এবং স্কুল সার্ভিস কমিশন, আমি মনে করি, চেষ্টা করলে চাল থেকে কাঁকড় বেছে দিতেই পারতো, এত কিছু শক্ত ব্যাপার ছিল না। কিন্তু তারা করেনি, কারণ চাল কাঁকড় এক করে রেখে সকলের যাতে চাকরি যায় সেই ব্যবস্থা ওরাই করেছে। এই তৃণমূল সরকার এবং স্কুল সার্ভিস কমিশন ওরাই করেছে। কারণ যাতে শুধু আমরা যাদের থেকে টাকা খেয়েছি তাদের কেন যাবে, যারা যোগ্য তাদেরও যাক, এই একটা মনোভাব থেকে তারা এই কাণ্ডটা করেছে। ফলে 26,000-এর চাকরি গেছে। তো এখন এটা অত্যন্ত একটা অনিশ্চয়তা তাদের মধ্যে কাজ করছে। যারা নতুন তারা আবার পরীক্ষা দিল সৎভাবে, যারা পেয়েছিল, যারা অসৎভাবে পেয়েছিল তাদের তো অনেককে আর বসতে দেওয়া হয়নি, কিন্তু তবুও আমার ধারণা অনেকেই বসেছে লুকিয়ে। সেটা হয়তো পরে প্রকাশ পাবে। তো এদের মধ্যে তো একটা ঘোর অনিশ্চয়তা আছেই, যেটা চাকরি পাবেন কি পাবেন না আবার কেউ জানে না। স্যার এই যে আপনি একটা প্রশ্ন করলেন, খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তুললেন যে অনেকেই হয়তো মানে অযোগ্য হওয়ার সত্ত্বেও তারা চাকরিতে বসবার সুযোগ পেয়েছে লুকিয়ে চুরিয়ে। তো সেটা কিন্তু চাকরি প্রার্থী যে শিক্ষকরা নতুন চাকরি পরীক্ষায় বসেছিলেন তারাও সেই রকমই অভিযোগ তুলছেন। তার কারণ এই যে নতুন পরীক্ষাটা হলো তাতে শিক্ষামন্ত্রী আমাদের ব্রাত্য বসু তিনি বলেছিলেন যে এমন স্বচ্ছভাবেই এবারে চাকরির পরীক্ষা নেওয়া হচ্ছে যাতে এসএসসির যে ভাবমূর্তিতে কালিমা লেগেছিল সেটা যাতে পরিষ্কার হয়ে যায় সাধারণের মনে। কিন্তু যারা পরীক্ষা দিয়েছেন তাদের বক্তব্য যে এবারেও ব্যাপক দুর্নীতি হয়েছে, এবং বেশ কিছু লোকজন তারা মানে চাকরি প্রার্থী শিক্ষকরা তারা গিয়েছেন, তারা বলছেন ইনভিজিলেটর কোথাও ছিল না, কোথাও সেরকম নজরদারি ক্যামেরা নেই, অথবা কোথাও দেখা যাচ্ছে যে ঢিলে ঢালা ভাব, অথচ বাইরে সেই বজ্র আটুনি, ভেতরে ফসকা গেরো, এরকম পরিস্থিতি হয়েছে। এবং অনেকেই আপনার সেই বক্তব্যের সঙ্গে সহমত যে যারা চাকরির পরীক্ষায় বসার যোগ্য না তারাও চাকরির পরীক্ষায় বসবার চান্স পেয়েছে। দেখুন, এটা ভালো করে তদন্ত করলেই বোঝা যাবে, যদি সিবিআই সেই তদন্ত করে, যে যারা চাকরিতে যাদেরকে সুপ্রিম কোর্ট বারণ করেছিল বসতে দিতে, সেরকম ছেলেরাও চাকরির পরীক্ষায় বসেছে। এটা সিবিআই ঠিকমতো তদন্ত করলেই বেরিয়ে আসবে, 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে যে পরীক্ষার হলে যে ইনভিজিলেশন ঢেলে ঢালা ছিল,
এটা যদি প্রমাণ করা যায় তাহলে নিশ্চয়ই পরীক্ষাটা বাতিল হবে। সুপ্রিম কোর্ট এই জায়গাটায়, যে জায়গায় সুপ্রিম কোর্ট যেভাবে ব্যাপারটাকে এখন দেখছে, তাতে সুপ্রিম কোর্ট ব্যাপারটাকে আর ঢিলে দেবে না। সুতরাং যদি পরীক্ষা বাতিল হওয়ার হতে পারে, আশ্চর্যের কিছু নেই। শুধু এটা প্রমাণ করে দিতে হবে যে কিছু কিছু জায়গায় বা বেশ কিছু জায়গায় ইনভিজিলেশন সেরকম ছিল না বা আদৌ ছিল না। একটু প্রাথমিক দুর্নীতির প্রশ্ন করি, যে প্রাথমিকের যে দুর্নীতি মামলা, তাতে কি হতে চলেছে বলে মনে করছেন? এই 32,000 শিক্ষক সেখানেও কিন্তু রয়েছেন, এবং তাদেরও কি ভবিষ্যৎ এখন সেই রকমভাবেই এখন সুতোয় ঝুলছে? দেখুন, এই বিষয়ে আমার মতামত দেওয়া উচিত নয়, কারণ এই 32,000 শিক্ষক সম্বন্ধে যে প্রাথমিক রায় সিঙ্গেল বেঞ্চের, সেটা আমিই দিয়েছিলাম বিচারপতি হিসেবে। এখন সেটা ডিভিশন বেঞ্চে হিয়ারিং শুনেছি, কনক্লুড হয়ে গেছে। এবার জাজমেন্টে কী হয় আপনারা দেখুন, আমরা সকলেই দেখি, অপেক্ষা করি। তার জন্যে এটা নিয়ে আমার কোনো মতামত দেওয়াটা ঠিক হবে না। এবার একটু কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গে আসি, যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর শান্তা দত্ত, তিনি কিন্তু রাজ্যবাসীর মনে একটা আলাদা জায়গা করে নিয়েছেন। তার কারণ 21শে জুলাইয়ের যে ছাত্রদেরকে তিনি ছুটি দেননি, পরীক্ষা বাতিল করেননি, যেখানে অন্যান্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা বাতিল করেছিল শাসকের নির্দেশে, সেখানে তিনি পুরো শাসকের উল্টো দিকে দাঁড়িয়ে বলেছিলেন যে তিনি পরীক্ষা বাতিল করবেন না, এতগুলো ছেলেমেয়ের প্রিপারেশন নষ্ট হওয়ার কোনো দায়ভার তিনি কিছুতেই নিতে পারবেন না। এবং তার সঙ্গে আরও একটা বিষয়, যে তিনি বিশ্বকর্মা পুজোতে যখন আমাদের শাসক দল ছুটি দিয়েছিল রাজ্য জুড়ে, সেখানে তিনি কিন্তু বিশ্ববিদ্যালয়কে ছুটি দেননি, তিনি বিশ্ববিদ্যালয়ে পুরো সারাদিনের কাজকর্ম জারি রেখেছিলেন। এবং তারপরেই তাকে বেনজির আক্রমণের মুখে পড়তে হয়। কখনো ইউনিভার্সিটির সামনে মঞ্চ বেঁধে কোনো এক ছাত্র তার সম্বন্ধে অশ্লীল কথা বলছেন, তাকে হুমকি দিচ্ছেন যে নাকি ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেওয়া হবে। এদিকে শিক্ষামন্ত্রী তিনি কখনো বলছেন যে তিনি নাকি আচার্যর দাঁড়ে বাঁধা টুনটুনি, আবার কখনো কাক, চিল, তারপরে শকুন বা কাক হয়ে তিনি ময়ূরের পালক গুজে ময়ূরপুচ্ছ সেজে দিয়ে ময়ূর সাজতে চাইছেন। এরকম জঘন্য আক্রমণ করে যাচ্ছেন। কি বলবেন এই বিষয় নিয়ে? এরকম বেনজির আক্রমণ তো তার প্রাপ্য ছিল না। প্রথম তো বলবো যে শান্তা দত্তকে আমি অভিনন্দন জানাবো যে তার মেরুদণ্ডটা সোজা আছে এবং মেরুদণ্ডটা আছে, এর প্রমাণ তিনি দিয়েছেন, 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে, তাকে যারা কুকথা বলছেন, বিভিন্ন পাখির সঙ্গে তুলনা করছেন, সেই ব্যক্তিদের পাখি রোগ হয়েছে, তারা পাখির সঙ্গে তুলনা করতে ভালোবাসেন, এবং এটা অত্যন্ত কুরুচিকর একটা নিদর্শন আমরা দেখতে পাচ্ছি। এই কুরুচিতে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না। বিশেষ করে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর, তিনি একজন সংস্কৃতি জগতের লোক, তার কাছ থেকে এগুলো আমরা আশা করি না, সাধারণ মানুষ আশা করে না। আর তৃতীয়ত হচ্ছে যে কে বাইরে প্যান্ডেল বেঁধে একটা মঞ্চ তৈরি করে ওনাকে গালাগাল দিয়েছেন, এইসব ছোটোখাটো কীট জাতীয় লোকজন, এদের সম্বন্ধে কোনো মন্তব্য আমি করতেও চাই না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে তার জন্যই নাকি জিএসটির সংস্কার হয়েছে। মোদির ঘোষণার পরেই তিনি দাবি করছেন, তিনি সহ গোটা তৃণমূল দাবি করছে যে মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছেন বলেই আজকে জিনিসপত্রের দাম যে কমানো হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে, সেটা সম্ভব হয়েছে। না, এটা মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক ফয়দা তোলার জন্যে যে ধরনের মিথ্যে প্রচার করতে হয় সেটাই করছেন, তার কোনো কৃতিত্বই নেই। কারণ জিএসটি কাউন্সিলে প্রত্যেকটা রাজ্যকে রাজি হতে হয়। যদি একটি রাজ্য দেখা যায় যে গড়রাজি, তাহলে কিন্তু সংশোধনই হয় না। এটা যারা খবর রাখেন তারা জানেন, মমতা ব্যানার্জিও নিশ্চয়ই জানেন। তো এটা মমতা ব্যানার্জি করেছেন আদৌ তা নয়, এটা সব রাজ্য মিলে করেছে, সব রাজ্যেরই কনসেন্ট ছিল, প্লাস কেন্দ্র এটাকে চেয়েছে, সেই জন্য কেন্দ্র এটাকে করার প্রস্তাবটা এনেছে। এর সঙ্গে মমতা ব্যানার্জির কোনো সম্পর্ক নেই। মমতা ব্যানার্জি যতই কৃতিত্ব দাবি করুন এবং কৃতিত্ব চুরি করার চেষ্টা করুন, বিভিন্ন জিনিস এভাবে চৌর্যবৃত্তি করে নেওয়ার চেষ্টা করেন, এটা সাধারণ মানুষ জানেন যে কেন্দ্রীয় সরকার যদি না করত, যদি এই প্রপোজাল না দিত, যদি এই প্রপোজাল নিয়ে এগিয়ে না যেত, একটা কমিটি তৈরি হয়েছিল এই জিএসটি কাউন্সিলের মধ্যে, সেই কমিটি যে রিপোর্ট দিয়েছিল, সেই রিপোর্টকে যদি গ্রহণ করে কেন্দ্রীয় সরকার না করতো, নরেন্দ্র মোদী যদি না করতেন, তাহলে এইভাবে জিএসটির দুটো স্ল্যাব উঠে যেত না, এবং শুধুমাত্র দুটো স্ল্যাব 5% এবং 18% থাকতো না। এর ফলে সাধারণ মানুষের যেটুকু সুবিধে হতে যাচ্ছে, আজ থেকে এটা চালু হলো, তাতে এই সম্পূর্ণ কৃতিত্ব কেন্দ্রীয় সরকারের, এবং এর জন্য মমতা ব্যানার্জি কোনো কৃতিত্ব দাবি করতেই পারেন না, তিনি কিছুই করেননি।
কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো রীতিমতো কেন্দ্রকে বিধে নিজের কৃতিত্ব দাবি করেছেন। তিনি বলছেন যে বিমাতে জিএসটি দেওয়া যাবে না, এই মর্মে ভারতবর্ষে প্রথম চিঠিটা আমি লিখেছিলাম। আমাদের অর্থমন্ত্রী জিএসটি কাউন্সিলের বৈঠকে তা নিয়ে লড়াই করেছিলেন, তবে এখন এটা লাগু যখন হলো তারপরেও তাতে কেন্দ্রের কোনো অবদান নেই। এবং এর সঙ্গেই তিনি বলছেন যে এই নিয়ম আনতে গিয়ে আমাদের 20,000 কোটি টাকার ক্ষতি হয়ে গেল, অন্য সকল রাজ্যগুলোতেও হয়েছে, কিন্তু তারা তো ঘুরপথে সেটা পেয়ে যাবে, আমরা তো পাবো না। আমাদের 1,92,000 কোটি টাকা এখনও দেয়নি কেন্দ্র। কেন পাবেন না? কেন টাকা পাবেন না কেন? স্টেট ব্যাংক তো অলরেডি একটা সার্ভে করে দেখিয়েছে যে এতে রাজ্যের উপকার হবে, রাজ্যগুলোর উপার্জন বেড়ে যাবে বিক্রি বাটা বাড়ার ফলে। আর 1,92,000 কোটি টাকা না কি একটা বলছেন, তার হিসেব দিন না। চুরি করেছেন তো টাকাটা, এই টাকাটা তারা দলবল মিলে চুরি করেছেন, তার হিসেব দিতে পারেননি, তাই টাকা দেওয়া হয়নি। আপনি টাকা নেবেন অথচ হিসেব দিতে পারবেন না, এটা তো হয় না। হিসেব দিন না, তাহলেই পাবেন টাকা। প্রশ্নে আসি যে মোদিজি তার 75 বছরের জন্মদিনে দেখা গেল যে প্রথম তাকে যিনি শুভেচ্ছা বার্তা জানালেন রাত 12টার সময়, তার নাম ডোনাল্ড ট্রাম্প। এবং সেই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কিন্তু ভারতবর্ষের মানে অর্থনৈতিক সম্পর্কে ডোনাল্ড ট্রাম্পের আমলেই একটা অবনতি হয়েছে, কারণ প্রায় 100%, 50% প্রায় স্যাংশন চালু করা হয়েছে ভারতের বিভিন্ন পণ্যের উপরে। সেখানে দাঁড়িয়ে প্রথম মোদিজিকে যে শুভেচ্ছা জানিয়েছেন তিনি ডোনাল্ড ট্রাম্প, এবং তার সঙ্গে বিশ্বের তাবড় নেতারা তাকে শুভেচ্ছা জানিয়েছেন। এবং তার থেকে মোটামুটি পরিষ্কার হয়ে যাচ্ছে যে মোদিজি আজকে বিশ্বগুরু হওয়ার পথে এগিয়ে গেছেন। সেখানে দাঁড়িয়ে মোদিজির এই জয়যাত্রা সারা বিশ্বে অব্যাহত রয়েছে, অথচ বাংলাতে দেখা যাচ্ছে যে বঙ্গ বিজেপি জেতার পথ খুঁজতে, বাংলায় গেরুয়া শাসন আনতে মরিয়া হয়ে রয়েছে। এখনও পর্যন্ত সেরকমভাবে কিন্তু তারা ভালো কিছু করে উঠতে পারলো না। তো 26-এ জয়ের পথ খুঁজবার জন্য যেটা প্রথম দরকার, যে দলের মধ্যে বেশ কিছু লুপহোলস যেগুলো থাকতে পারে সেগুলোকে সারাই করা বা সেগুলোকে ঠিক করা। আপনার কি মনে হয় সেরকম কিছু আছে, বা সেগুলোকে কি করে ঠিক করা সম্ভব যাতে 26-এর ভোটে তৃণমূলকে ফেলে দিয়ে বিজেপি সরকার গঠন করতে পারে? দেখুন, এটা একটা দীর্ঘ প্রশ্ন। প্রথম হচ্ছে, আমি বিশ্বগুরু শব্দটি ব্যবহার করতে রাজি নই। নরেন্দ্র মোদী সাহেব নিজে বিশ্ববন্ধু কথাটি ব্যবহার করেন। ফলে নরেন্দ্র মোদী যে বিশ্ববন্ধু এবং তিনি তা হয়ে উঠেছেন, ক্রমশ একজন স্টেটসম্যান হয়ে উঠেছেন, এই বিষয়ে আমাদের বা আমার কোনো সন্দেহ নেই। তাকে বিভিন্ন বিষয়ে তার পরামর্শ বিভিন্ন ফোরামে গ্রহণ করা হয় এবং গ্রহণ করতে বাধ্য, কারণ ভারতবর্ষ বহুদিন ধরেই এমন একটা ইমেজ নিয়ে আছে আন্তর্জাতিক ক্ষেত্রে যেখানে ভারতের সুনাম অত্যন্ত বেশি। সেই সুনাম মোদী সাহেব আরও বাড়িয়েছেন। সুতরাং নরেন্দ্র মোদীকে যে কে প্রথম এই জানিয়েছেন, সেটা আমার কাছে খুব বড় কথা নয়। তিনি প্রথমে এই জানাবেন, তারপরের দিন আপনি ভিসার ফি করে দেবেন $1 লক্ষ। তো এই ধরনের একজন মানুষ সম্বন্ধে আমি কোনো মন্তব্য করতে চাই না। তিনি একটা বড় রাষ্ট্রের প্রেসিডেন্ট, তাই আমি কোনো বিশেষ মন্তব্য করছি না। আপনার কি মনে হয় যে বিজেপির এখনও কোনো জায়গায় ঘাটতি আছে, কিছু লুপহোলস আছে, যেগুলোকে 26-এ তৃণমূল সরকারকে ফেলে বিজেপির সরকার গঠন করবার জন্য যদি আসতে হয়, তাহলে সেইগুলোকে ইতিমধ্যেই ঠিক করা দরকার বলে আপনার মনে হয়? না, সেই সাংগঠনিক যে লুপহোলসই থাক, সেই মেরামত করার কাজ শুরু হয়ে গেছে অনেকদিন ধরেই। এই বিজেপি নীরবে সেই কাজ করে যাচ্ছে, ঢাক পিটিয়ে করছে না। ঢাক পিটিয়ে করার কাজও নয় এটা। তো বিজেপি যথেষ্ট সচেতন যে কোথায় তার দুর্বলতা, কোথায় সে সবল, এবং বিজেপি সেই অনুযায়ী কাজ করে যাচ্ছে। এবং আপনারা দেখবেন এই 2026-এর নির্বাচনে বহু ওদের নেতা নেত্রী এবং সৈন্য সামন্ত তাদের কাটা মুন্ডু মাটিতে গড়াগড়ি যাচ্ছে। এটা আপনারা সবাই দেখতে পাবেন। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলছেন যে বিজেপি 50-এ নামবে, কারণ রাজনৈতিক বিশ্লেষক যারা তারা বলছেন যে অভিষেকের মন্তব্যের যথেষ্ট গুরুত্ব আছে, কারণ তৃণমূল এখন আইপ্যাকের ফিডব্যাকেই চলছে। সে যে যার ফিডব্যাকেই চলুক, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের ওপর আমি কোনো মন্তব্য করব না। তিনি একজন দুর্নীতিগ্রস্ত মানুষ, তার মন্তব্যের আবার কী দাম আছে? তো আইপ্যাকের সমর্থনেই চলুক, তৃণমূল চলুক বা না চলুক, সেটাও বড় কথা নয়। মানুষ তৃণমূলের ওপর বীতশ্রদ্ধ। তারা দেখেছেন কিভাবে বিভিন্ন জিনিস তৃণমূল চুরি করেছে, চাকরি চুরি করেছে, গরু, কয়লা, অমুক তমুক সব, বালি প্রতিনিয়ত চুরি করে চলছে, এবং মানুষ তৃণমূলের বিরুদ্ধে ভোট দেওয়ার জন্যে উদ্গ্রীব হয়ে আছেন। বিজেপি এই ভোটটা পাবে,
এবং তৃণমূলের বিসর্জন হতে যাচ্ছে।